আজকে তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের সেকেন্ড লেকচার হবে। আজকে আমরা শুরু করব আপেক্ষিক বেগ নিয়ে। আচ্ছা, আপেক্ষিক বেগ হচ্ছে তোমাদের এর আগে আমরা আপেক্ষিক গতির ধারণা দিয়েছিলাম, সেখান থেকে বুঝতে পারবা আপেক্ষিক বেগ হচ্ছে তোমার একটা বস্তুর সাপেক্ষে আর অন্য একটা বস্তুর বেগ। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা হলো আপেক্ষিক বেগ। ধরো তোমার দুটি গাড়ি যাচ্ছে, তো একটা গাড়ির স্পিড কম আর একটা গাড়ির স্পিড বেশি। তো যেই গাড়িটার স্পিড বেশি তার আপেক্ষিক বেগ আমরা বের করব যার স্পিড কম তার সাপেক্ষে। যেমন ধরো তুমি রাস্তা দাঁড়িয়ে আছো, তোমার পাশ দিয়ে একটা রিক্সা চলে গেছে, অথবা তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো। হ্যাঁ, এখন তোমার গতি থেকে রিক্সার গতি বেশি, তোমাকে ক্রস করে একটা রিক্সা চলে গেলো, রিক্সায় তোমার বন্ধু আছে, তাহলে তোমার সাপেক্ষে রিক্সার আপেক্ষিক বেগ আমরা বের করব, অথবা রিক্সার সাপেক্ষে তোমার আপেক্ষিক বেগ আমরা বের করবো। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বেগ, সেটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। তাহলে আমরা সংজ্ঞা লিখি। আপেক্ষিক বেগের সংজ্ঞাটা, আপেক্ষিক বেগ সংজ্ঞাটা হচ্ছে এরকম: দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির অবস্থান পরিবর্তনের হারকে কি বলে? আপেক্ষিক বেগ বলে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে দুটি চলমান বস্তুর একটির সাপেক্ষে অপরটির অবস্থানের পরিবর্তনের হারকে আপেক্ষিক বেগ বলে। আচ্ছা, এটা হচ্ছে আপেক্ষিক বেগের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তাহলে একটা বস্তু সাপেক্ষে আর একটা বস্তুর যেই গতি সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এবার আমরা ব্যাখ্যা করব কীভাবে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব, সেটা আমরা এখন ব্যাখ্যা করব। আচ্ছা, আপেক্ষিক বেগ নির্ণয়ের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যেই বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে সেই বস্তুর বেগ থেকে যেই বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব ওই বস্তুর বেগ মাইনাস করতে হবে বা বিয়োগ করতে হবে। অর্থাৎ যে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগ যা হবে তার বেগ থেকে বিয়োগ করতে হবে কোনটা? যেই বস্তুর সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগটা নির্ণয় করতেছি সেই বস্তুর বেগটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধরো দুটি বস্তু, একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। এ বস্তুও গতিশীল আবার বি বস্তুও গতিশীল। ধরে নিচ্ছি এ বস্তুর বেগ হচ্ছে ভি এ এবং বি বস্তুর বেগ হচ্ছে ভি বি। তাহলে আমরা যদি বলি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ কী হবে, তাহলে সেটা হবে ভি এ মাইনাস বি ভি। আর যদি আমরা বলি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কী হবে, তাহলে সেটা হবে ভি ভি মাইনাস ভি এ। দুই ক্ষেত্রেই দেখো কোনটা মাইনাস হচ্ছে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি সেই বস্তুর বেগটা বিয়োগ হবে। কোত্থেকে বিয়োগ হবে? যেই বস্তুটির আপেক্ষিক বেগ নির্ণয় করবো সেই বস্তুর বেগ থেকে বিয়োগ হবে। তাহলে ব্যাখ্যাটা কেমন হবে? ধরো দুটি বস্তুর বেগ হচ্ছে, একটার বেগ হচ্ছে ভি এ আর একটা বেগ হচ্ছে বি বি। তাহলে এ ও বি দুটি বস্তুর বেগ। হ্যাঁ, আমরা কি ধরবো? একটাকে ধরবো ভি এ আর একটাকে ধরবো বি বি। এখন যদি আমরা বি বস্তুর সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করি সেটা হবে ভি এ বি। তাহলে বি সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কি হবে? বি এ বি সমান, আমরা বি বস্তুর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি, তাহলে এর বেগ থেকে বি এর বেগ বিয়োগ হবে, তাহলে এটা হবে ভি এ মাইনাস বি বি। আচ্ছা, লিখছি কিভাবে দেখো, ভি এ বি, এ বি, প্রথমে এ এরপরে বি, সাফিক্স আকারে লিখলাম বি এর সাথে। তো প্রথমে তার এ কেন লিখলাম? কারণ এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করবো কার সাপেক্ষে? বি সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক নির্ণয় করবো সেটা হবে পরে। ভি এ বি মানে হচ্ছে এ সাপেক্ষে, ভি এ বি মানে হচ্ছে বি সাপেক্ষে এর বেগ, অর্থাৎ যার সাপেক্ষে বের করবো আপেক্ষিক বেগটা সেটা পরে বসবে, ভি এ বি। আচ্ছা, তাহলে এ বস্তু থেকে বি বস্তুর বেগ বিয়োগ করতে হবে। আর উল্টা করি আমি, যদি এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করি, উল্টা এ সাপেক্ষে
এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। যদি এটা বের করি তাহলে কিভাবে লিখবো? দেখো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, তাহলে এটাকে লিখবো ভি বি এ। আমরা একটু আগে বলছি যার সাপেক্ষে আগে বের করবো সেটা পরে বলবো। তাহলে ভি বি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ইকুয়াল হবে, এই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কার? বি বস্তুর, তাহলে হবে বি বি মাইনাস বি এ। তাহলে এইভাবে যদি দুটি বস্তুর বেগ দেওয়া থাকে তাহলে আমরা আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারবো। এটা মাথায় রাখবা, যার সাপেক্ষে আপেক্ষিক বের করতে বলছে বের করতে হবে তার বেগটা বিয়োগ করতে হবে, হ্যাঁ, ওর থেকে যার আপেক্ষিক বেগ নির্ণয় করবো তার বেগ থেকে। এখন এটা হচ্ছে আমাদের মূলনীতি, হ্যাঁ, অর্থাৎ আপেক্ষিক নির্ণয়ের মেইন ব্যাপার হচ্ছে এটা, যেটা এখন বললাম সেটা। এখন দুটি বস্তু যদি একই দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগটা কেমন হবে আমরা একটু বের করে দেখি। আর যদি দুটি বস্তু বিপরীত দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক বেগটা কেমন হবে সেটা আমরা দেখি। উভয় ক্ষেত্রে কিন্তু মূলনীতি এটা, যে যার সাপেক্ষে আপেক্ষিক বের করবো তার বেগটা বিয়োগ করবো। উভয় ক্ষেত্রে সব ক্ষেত্রেই একই মূলনীতি হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বের করি সমমুখী গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগ। সমমুখী গতি হচ্ছে যখন দুটি বস্তুর গতি একই দিকে, সে ধরো এইদিকে যাচ্ছে, দুটি গাড়ি একই দিকে যাচ্ছে, কোনোটা আস্তে যাচ্ছে কোনোটা জোরে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সমমুখী গতি। এই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা কেমন হবে আমরা সেটা এখন আলোচনা করব। সমমুখী গতি গতির ক্ষেত্রে, আচ্ছা, সমমুখী মানে একই দিকে গতিশীল। সে ধরো দুটি বস্তু এ আর বি, এ বস্তুর বেগ ভি এ, বি বস্তুর বেগ ভি বি, তারা এই বস্তু দুটি একই দিকে গতিশীল, তবে তাদের গতিবেগের মান ভিন্ন, অর্থাৎ বেগ ভিন্ন, তবে দিক একই দিকে। ধরো আমাদের এইটা হচ্ছে এ বস্তু যাচ্ছে এইদিকে, ডান দিকে যাচ্ছে, কত বেগে? ভি এ বেগে যাচ্ছে। আর নিচে আমরা দিলাম বি বস্তু, এটাও ডান দিকে যাচ্ছে ভি বি বেগে। দেখো একটা এ বস্তুও ডানে যাচ্ছে, বি বস্তুও ডানে যাচ্ছে, বেগ একটা ভি এ আর একটা ভি বি। আমরা এখানে ভি এটা বড় রাখছি, ভিবিটা ছোট রাখছি, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এ বস্তুর বেগটা বেশি, ধরে নিচ্ছি এটা। এখন তার মানে এই দুটি বস্তুর বেগ একই দিকে, অর্থাৎ সমমুখী। তাহলে যদি আমরা ভি এ বি বের করি, অর্থাৎ বি সাপেক্ষে এর আপেক্ষিক বের করি, তাহলে সেটা হবে ভি এ বি। এই ক্ষেত্রে বি এ বি সমান কি হবে? তো ভি এ বি তো আমরা জানি বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, এটা আমরা একটু আগে বলছি যে ভি এ মাইনাস ভিবি হবে, তাহলে এটা আমরা লিখবো ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো যদি ভি বি এ বের করি তাহলে কি হবে? এক্ষেত্রে আমরা বলছিলাম বি বস্তুর বেগ থেকে এ বস্তুর বেগ বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে বি বি মাইনাস ভি এ, অর্থাৎ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন করে যে দুটি বস্তু একই দিকে গতিশীল এবং বেগ দুটির মান দেয়া আছে, এখন যদি বলে যে আপেক্ষিক বেগের মান কত, তাহলে আমরা জাস্ট বিয়োগ করলেই বের করতে পারবো। কিন্তু যদি স্পেসিফিকলি বলে দেয় যে এ বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, অথবা এর সাপেক্ষে বি আপেক্ষিক কত, তাহলে আমরা কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে, অর্থাৎ বি এ বি বের করতে হবে হলে বি এ মাইনাস বিবি করতে হবে, বি বি এ বের করতে হলে বিবি মাইনাস বি এ করতে হবে। একটা উদাহরণ জানলে বুঝবা। সে ধরো আমাদের এখানে বি এর মান হচ্ছে 8, ধরে নিচ্ছি বি এর মান কত? 8 মিটার পার সেকেন্ড, আর ভিবির মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অর্থাৎ এ বস্তুর বেগটা বি বস্তুর বেগ থেকে বেশি। যদি তোমাকে বি এ মাইনাস বি এ বি বের করতে হয়, অর্থাৎ বি সাপেক্ষে এর আপেক্ষিক বের করতে হয়, তাহলে করতে হবে বি এ মাইনাস বিবি, অর্থাৎ 8 মাইনাস 5 ইকুয়াল কত হবে? 3। তাহলে এই ক্ষেত্রে বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হবে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এখন আসো এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কি হবে? ভি বি এ কি হবে? এটা হবে, দেখো এক্ষেত্রে বিবি মাইনাস বি, বিবির মান হচ্ছে আমাদের 5 আর বি এর মান হচ্ছে 8, তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে মাইনাস 3 মিটার পার সেকেন্ড। একটা ভাগ খেয়াল করো, বি এ বির মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর বি বি হচ্ছে মাইনাস 3 মিটার পার সেকেন্ড। বি এ বির মান যা, বি বি এর মানও তাই আসছে, তবে একটা পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে। এর মান হচ্ছে বি এ বি যেদিকে, বি বি এ তার উল্টো দিকে।
অর্থাৎ এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগের দিক যেদিকে হবে, বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ তার উল্টা দিকে হবে। আচ্ছা, এটা তুমি বুঝতে পারো এইভাবে। ধরো তুমি একটা গাড়িতে করে যাচ্ছ, হ্যাঁ, একটা বাসে করে ধরো যাচ্ছ, পাশে এই একই রাস্তায় একটা রিক্সা যাচ্ছে। স্বাভাবিকভাবে রিক্সা থেকে বাসের গতি বেশি। এখন তুমি যদি বাসে বসে থেকে রিক্সা যাত্রীর দিকে তাকাও, তাহলে কি মনে হবে যে রিক্সা যাত্রী পিছন দিকে চলে যাচ্ছে। আর যদি রিক্সা যাত্রী তোমার দিকে তাকায়, তুমি বাসে আছো, তাহলে কি মনে করবে যে তুমি সামনের দিকে চলে যাচ্ছ। দেখো, একজন মনে করতেছে যে রিক্সা যাত্রী পিছনে যাচ্ছে, আর রিক্সা যাত্রী মনে করতেছে বাস যাত্রী সামনে যাচ্ছে। এই একজন সামনে একদম পিছনে মনে করার কারণ হচ্ছে এই যে +3 -3, কারণ এখানে আপেক্ষিক বেগটা মান একই কিন্তু দিকটা বিপরীত। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করে যে আপেক্ষিক বেগের মান কত বা আপেক্ষিক বেগ কত, সেক্ষেত্রে আনসার হবে 3। শুধু মান বলছে শুধু 3, বাট যদি স্পেসিফিক বলে দেয় যে বি সাপেক্ষে এর আপেক্ষিক কত, তাহলে তোমার এইভাবে বি এ থেকে বিবি বিয়োগ করতে হবে। আর যদি এর সাপেক্ষে বির আপেক্ষিক বের করতে হয়, তাহলে বিবি থেকে বি এ বিয়োগ করতে হবে। আর যদি বলে যে না শুধু আপেক্ষিক বেগ কত, শুধু আপেক্ষিক বেগ চাইছি, এ ও বি বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ কত, তাহলে আনসার হবে 3, জাস্ট বিয়োগফল। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, যদি এই দুটি বস্তু বিপরীত গতিশীল হতো তাহলে কি? তাহলে সেটা হচ্ছে বিপরীতমুখী গতির ক্ষেত্রে। আমরা একটু দেখাবো আপেক্ষিক বেগ বিপরীতমুখী গতির ক্ষেত্রে কেমন হয়, সেটা একটু দেখাই। এটা হচ্ছে বিপরীতমুখী গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগ। আচ্ছা, ধরো আগের উদাহরণটা দিয়ে আমরা বুঝাই। একটা বস্তু এ যাচ্ছে ডান দিকে, তার বেগ ভি এ, ধরে নিচ্ছি 8, আগেরটাই বুঝাই তাহলে বুঝতে সুবিধা হতো আমাদের। 8 মিটার/সেকেন্ড ডান দিকে যাচ্ছে। আরেকটা বস্তু বি, বস্তু ধরো এইখানে আছে, বাম দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী। এদের গতি হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে ভি বি বেগে যাচ্ছে। আরেকটা বস্তু, তার বেগ আমরা ধরে নিচ্ছি 3 মিটার/সেকেন্ড। এখন খেয়াল করো, আমরা ভি এ কে বলছি 8 মিটার/সেকেন্ড, আর বিটাকে বলছি 3 মিটার/সেকেন্ড। এখানে একটা ভুল করছি আমরা। কি ভুল সেটা দেখো। এই ক্ষেত্রে আমরা অবশ্য যেহেতু ভুল অবশ্য করি নাই, এক্সচেঞ্জ করি নাই, কারণ আমরা এখানে দিক দেখাই দিচ্ছি যে কোন দিকে, বাম দিকে, অতএব এখানে 3 লেখা যায়। বুঝছো? আচ্ছা, তাহলে এখন যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখবো যে ভি এ যেদিকে, বিবি তার বিপরীত দিকে। তাইলে ভি এটা যদি পজিটিভ হয়, স্বাভাবিকভাবে বিবিটা হবে নেগেটিভ, যেহেতু দিকটা বিপরীত। আগের উদাহরণে সমমুখী গতির ক্ষেত্রে আমাদের ভি এ পজিটিভ ছিল এবং বিবিও পজিটিভ ছিল, কারণ দুটো একই দিকে। আমরা একটাকে পজিটিভ ধরলে আর একটাকে অবশ্যই পজিটিভ ধরতে হবে। হ্যাঁ, কিন্তু এইখানে দেখা যাচ্ছে ভি এ যেদিকে, ভিবি তার উল্টা দিকে, অতএব একটা যদি পজিটিভ হয় আর একটা অবশ্যই নেগেটিভ। তাহলে এক্ষেত্রে আমরা ভিবি না বলে বলতে হবে -ভিবি। বি বস্তুর বেগ এক্স হলে এক্ষেত্রে ভিবি না, এটা হবে -ভিবি। আর এই বস্তুর বেগ হচ্ছে ভি এ, কারণ এই বস্তুটাকে আমরা পজিটিভ ধরছি, আর যেহেতু এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, স্বাভাবিকভাবে যেহেতু উল্টা দিকে এটা নেগেটিভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এ বস্তুর বেগকে বলবো ভি এ, আর বি বস্তুর বেগকে বলবো -ভিবি। শুধু বিবি বলা যাবে না, যেহেতু এটা দিকটা বিপরীত দিকে। আগের ক্ষেত্রে আমরা বলছিলাম একটা বস্তু ভি এ আর একটা বস্তু ভিবি, অর্থাৎ উভয় ছিল পজিটিভ, কিন্তু এখন একটা পজিটিভ তুললে আর একটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে একটু স্পেসিফিকলি আমরা বলতে পারি এ বস্তুর বেগ হচ্ছে ভি এ, হ্যাঁ, আর বি বস্তুর বেগ -ভিবি। তাহলে এক্ষেত্রে আমরা ভিবির পরিবর্তে পড়বো যে -ভিবি, বা ধরবো যে -ভিবি, বি বস্তুর বেগ। এখন আসো, যদি আমরা বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করি, তাহলে কি হবে? ভি এ বি আগেটার মতোই আমরা যেভাবে লিখবো ঠিক সেভাবে, পরে বি হবে, আগে এ হবে। বি সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তো মূলনীতি কিন্তু ঠিক থাকবে। সেটা কি? যে বি বস্তুর বেগটা বিয়োগ করতে হবে এ বস্তুর বেগ থেকে, কারণ আমরা বলছি যার সাপেক্ষে বেগ বের করবো তার বেগটা মাইনাস করতে হবে। আচ্ছা, এখন দেখো তাহলে বি এ বি কি হবে?
এ বস্তুর বেগ থেকে বি বস্তুর বেগ বিয়োগ করব। এ বস্তুর বেগ হচ্ছে আমাদের এখানে ভি এ, বি বস্তুর বেগ হচ্ছে ভি বি। হ্যাঁ, তাহলে দেখো না ভুল হয়েছে, এখানে এই বস্তুর বেগ হচ্ছে ভি এ, তার থেকে বিয়োগ করতে হবে বি বস্তুর বেগ। বি বস্তুর বেগ কি এখানে? বি বস্তুর বেগ হচ্ছে মাইনাস বিবি। তাহলে কাকে বিয়োগ করবো? এ বস্তুর বেগ বি এ থেকে বিয়োগ করতে হবে মাইনাস বিবিকে বিয়োগ করতে হবে। শুধু বিবিকে বিয়োগ করলে হবে না, কারণ আমরা ভি বস্তুর বেগটাকে বিয়োগ করতেছি। বি বস্তুর বেগটা এখানে বিবি না, আগেই বলছিলাম, সেটা হবে মাইনাস বিবি। তাহলে আমরা এটাকে লিখবো বি এ মাইনাস, কারণ বিয়োগ করতে হয়, কাকে বিয়োগ করবো? বি বস্তুর বেগ, এবং সেটা হবে মাইনাস বিবি। তাহলে একটা ব্র্যাকেট দিতে হবে মাইনাস বিবি, অর্থাৎ এই ক্ষেত্রে শুধু বিবি বিয়োগ না করে মাইনাস বিবি বিয়োগ করতে হবে, যেহেতু বি বস্তুর বেগ মাইনাস বিবি। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় না, তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো বি এ প্লাস বি। দেখছো, বিয়োগের পরিবর্তে যোগ হয়ে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রে বি এ বি সমান বি এ প্লাস বিবি। যদি আমরা মান বসাই, তাহলে একটা মান হচ্ছে 8 আর একটা মান হচ্ছে কত হয় দেখো 11। দেখছো আপেক্ষিক বেগের মান বেড়ে গেছে। আগে আপেক্ষিক বেগের মান পাইছিলাম আমরা কত? 3 সমমুখী গতির ক্ষেত্রে, কিন্তু এখন পাইছি 11। এখন পাইছি 11, এটা বেড়ে গেছে। তুমি নিজে চিন্তা করে বুঝতে পারবা, যদি পরস্পর বিপরীত দিক থেকে দুটি গাড়ি আসে, তখন তোমরা যখন দুই বন্ধু দুই থেকে আসতেছো, তাহলে কি মনে হবে? একজনের কাছে মনে হবে যে সে আমার কাছে দ্রুত চলে আসতেছে। এই দ্রুত চলে আসার মনে হওয়ার কারণ হচ্ছে এই আপেক্ষিক বেগ দেখো বেড়ে যাচ্ছে, 8 + 3, অর্থাৎ যোগ হয়ে যাচ্ছে, বিয়োগের পরিবর্তে যোগ হয়ে যাচ্ছে। কিন্তু মূলনীতি কিন্তু বিয়োগ, মূলনীতি ঠিক আছে, কিন্তু এখানে তারা পরস্পর বিপরীত হওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা বি এ বি পেলাম, এই ক্ষেত্রে বি এ প্লাস বিবি ফাইনালি। হ্যাঁ, আচ্ছা ওকে, এবার আসো জি বি এ কি হবে? জি বি এ কি হবে? এটা হচ্ছে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। এই ক্ষেত্রে বি বস্তুর বেগ থেকে এ বস্তুর বেগ বিয়োগ করতে হবে। তাহলে বি বস্তুর বেগ কি? মাইনাস বিবি। তাহলে মাইনাস বিবি থেকে বিয়োগ করতে হবে এ বস্তুর বেগ, অর্থাৎ এই ক্ষেত্রে হবে মাইনাস বিবি মাইনাস এ বস্তুর বেগ কি? ভি এ, ভি এ। তাহলে দেখো মাইনাস বিবি মাইনাস ভি, আমরা চাইলে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে যদি মাইনাস কমন নিই, তাহলে কি দাঁড়ায়? ভি এ প্লাস বিবি। দেখো আমরা আগে সাদা লিখছি, আগে বি এ লিখছি, পরে বিবি লিখছি। তাহলে এটা কি দাঁড়ায়? মাইনাস 8 + 3, অর্থাৎ মাইনাস 11। দেখছো, বিবি এর মান হচ্ছে, বিবি হচ্ছে মাইনাস 11, বি এ বি প্লাস 11, বিবি এ মাইনাস। দেখো মানের কোনো পরিবর্তন ঘটেনি, শুধু একবার প্লাস হয়েছে একবার মাইনাস। ওখানে যেরকম হয়েছে +3 -3, এখানে হচ্ছে +11 -11। ঠিক আছে, এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা এখানে একই রকম। যেমন তুমি ধরো রিক্সা করে যাচ্ছ ওইদিকে, তোমার বন্ধু বাসে করে আসতেছে উল্টা দিক থেকে, তুমি যদি তার দিকে তাকাও মনে হবে যে সে তোমার দিকে আসতেছে, আর সে যদি তোমার দিকে তাকায় মনে হবে তুমি ওই দিকে যাচ্ছ। বুঝছো, এই যে মনে হওয়া ব্যাপারটা, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। মনে হওয়া ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক বেগ। আচ্ছা, এই তাহলে আমরা মোটামুটি দেখলাম যে বিপরীতমুখী গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের মান যদি বলে, সেই ক্ষেত্রে জাস্ট যোগ করে দিবে। এই দেখো 8 + 3, উভয় ক্ষেত্রে কিন্তু মান 11 বা 11। তাহলে যদি বলে যে দুটি গাড়ি বিপরীত দিক থেকে বিপরীত দিক গতিশীল, তাদের আপেক্ষিক বেগের মান কত, তাহলে জাস্ট তাদের বেগ দুটি যোগ করে দিবে। আর যদি বলে যে তারা একই দিকে গতিশীল, আপেক্ষিক বেগের মান কত, তাহলে জাস্ট এক বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিবে, শুধু মান চাইলে এটা। আর যদি স্পেসিফিকলি বলে দেয় যে বি সাপেক্ষের আপেক্ষিক কত, সেক্ষেত্রে এইভাবে করতে হবে। হ্যাঁ, এ বস্তুর বেগ থেকে বি বস্তুর বেগ বিয়োগ করতে হবে। আর যদি এ সাপেক্ষে বি বলে, তাহলে বি বস্তুর বেগ থেকে এ বস্তুর বেগ বিয়োগ করতে হবে। আর শুধু মান বললে বা কত যদি বলে আপেক্ষিক বেগ কত, সেক্ষেত্রে বিপরীতমুখীর ক্ষেত্রে জাস্ট যোগ করে দিবা, সমমুখীর ক্ষেত্রে জাস্ট বিয়োগ করে দিবা। এটা একটা নোট আকারে লিখে রাখতে পারো। সমমুখী গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের মান, হ্যাঁ, বস্তু দুটির বেগের বিয়োগফলের সমান। এটা আমরা লিখে রাখি নোট আকারে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট, বইতে নাই, নোট আকারে লিখে রাখো, কাজে লাগবে। তাহলে আমরা লিখতে পারি, দুইটা নোট এখান থেকে লিখতে পারি। নোট 1, আচ্ছা সেটা কি? সমমুখী গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের মান বস্তু, আমি কিন্তু শুধু মানের কথা বলতেছি, শুধু মান, বস্তু দুটির বেগের বিয়োগফল
ফলের সমান। হ্যাঁ, আচ্ছা। নোট 2, এটা কি লেখা যায়? এটা হচ্ছে বিপরীতমুখী গতির ক্ষেত্রে আপেক্ষিক বেগের মান বস্তু দুটির বেগের বিয়োগফলের সমান। সরি, যোগফলের সমান বলেছি। এটা হবে যোগফলের সমান। যোগফল তো সমান, বেগের যোগফলের সমান। এই নোট দুটা মাথায় রাখবা, এমসিকিউতে প্রায় পরীক্ষা আসে। হ্যাঁ, এই দুটা নোট মাথায় রাখলে বা মনে থাকলে তুমি আনসার করতে পারো। আচ্ছা, এই আমাদের মোটামুটি আপেক্ষিক বেগ শেষ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা পড়াবো সমবেগ। সমবেগ তোমরা স্কুলেও পড়াচ্ছো, তো এখন আবার পড়ানোর কারণ কি একটু দেখাই দিই, যেহেতু আগে পড়ছো আবার একটু দেখাই দিই। এখানে লাগবে আমাদের অনেক সময়টা এমসিকিউ অনেক সময় আসে, বা তোমার এক্ষেত্রে গ্রাফ আঁকতে হয়। আমি দেখাবো গ্রাফ দিয়ে বাকি গ্রাফিক্যাল অঙ্ক আর সমবেগ। সমবেগ মানে হচ্ছে যখন কোনো বস্তুর বেগ সময়ের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই বেগে যখন কোনো বস্তু গতিশীল হয়, তার বেগের মানের কোনো পরিবর্তন হয় না, তখন আমরা তাকে বলবো সমবেগ। তার প্রথমে আমরা লিখি সমবেগ। কোন বস্তুর উপর, এখানে একটু অন্যভাবে এখানে সংজ্ঞাটা দিছে। তোমরা ওই যে নিউটনের প্রথম সূত্র, নিউটনের বলের প্রথম সূত্র, যে যদি কোনো বস্তুর উপর বলের মানের পরিবর্তন না ঘটে তাহলে বস্তুটি যেভাবে আছে সেভাবে থাকবে, অর্থাৎ জড়তার সূত্র, অর্থাৎ সমবেগে চলতে থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কোনো বস্তুর উপর, ওরা যেভাবে লিখছে বইতে, ইসাকের বইতে আমরা সেভাবে লিখতে পারি। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান ও দিক ধ্রুব থাকলে, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান ও দিক ধ্রুব থাকলে, মানবিক ধ্রুব থাকলে ওই বস্তুর বেগও ধ্রুব থাকে। ওই বস্তুর বেগও ধ্রুব থাকে। বস্তুর এই ধ্রুব বেগকে সমবেগ বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন ঘটবে না। ধরো একটা গাড়ি যাচ্ছে, প্রথম 1 সেকেন্ডে যাচ্ছে 5 মিটার, পরবর্তী সেকেন্ডেও যাচ্ছে 5 মিটার, তার পরবর্তী সেকেন্ডে যাচ্ছে 5 মিটার। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং এটা অলওয়েজ 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। এটা হচ্ছে তোমার ধ্রুব বেগ বা সমবেগ। এই ক্ষেত্রে আমরা দুইটা গ্রাফ দেখাবো। গ্রাফগুলো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শিখে রাখো। হ্যাঁ, এগুলো লাগবে। তোমরা স্কুলেও পড়ে আসছো, সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন ঘটতেছে না। তাইলে আমরা ভি ভার্সাস টি যদি একটা গ্রাফ আঁকি, সেটা কেমন হবে একটু দেখাই। সমবেগের ক্ষেত্রে, যেহেতু সমবেগের ক্ষেত্রে সময়ের সাথে বেগের পরিবর্তন নাই, আমি যদি এক্স অক্ষে টি এবং ওয়াই অক্ষে ভি দিই, তাহলে সেটা কেমন হবে? সেইটা হবে একটা সরল রেখা এবং সমান্তরাল রেখা। আমাদের টি অক্ষের বা ভূমির সমান্তরাল রেখা হবে। কেন হবে দেখো, বেগের মান উপরের দিকে দেখা হচ্ছে আমাদের বেগ, আর ডান দিকে হচ্ছে সময়। তো বেগের মান শুরুতে যা সবসময় তা, নো চেঞ্জ, বাড়েও না কমেও না। তাহলে গ্রাফটা এরকম, ভি ভার্সাস টি গ্রাফটা হবে এইরকম সমবেগের ক্ষেত্রে। আচ্ছা, এটা হবে একটা সমান্তরাল সরল রেখা। আচ্ছা, এবার আসো, যদি আমরা এই সময়ের সাথে সরণের গ্রাফটা কেমন সেটা যদি আঁকি, তাহলে কীরকম হবে? যদি আমরা এক্স অক্ষে টি আর ওয়াই অক্ষে এস দিই, এস মানে সরণ, সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? আচ্ছা, গ্রাফটা আঁকার আগে আমরা একটু দেখি। তোমরা জানো এটা, যে স্কুলে পড়ে আসছো, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল লেখা যায় ভিটি, এস ইকুয়াল ভিটি।
তো ভিটা যেহেতু ধ্রুবক, এখানে ভি যেহেতু ধ্রুবক, ভি ধ্রুবক, আমরা লিখতে পারি এস সমান টি, এটা আমরা লিখতে পারি, অর্থাৎ সরণ হচ্ছে সময়ের সমানুপাতিক। সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? যেহেতু সমানুপাতিক, হ্যাঁ, এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। প্রশ্ন হচ্ছে এটা মূল বিন্দুগামী কেন হবে? এই কারণে হবে, দেখো এস ইকুয়াল ভি টি, ভির একটা মান আছে আর টির মানটা পরিবর্তনশীল, সময় যত সময় যাবে টির মান তত বাড়বে। মূল বিন্দু মানে হচ্ছে যখন সময় শূন্য, টি ইকুয়াল জিরো। এই সূত্র অনুযায়ী টি ইকুয়াল যদি জিরো হয়, এস ইকুয়ালও জিরো হবে, এস ইকুয়ালও জিরো। এই কারণে টি যখন জিরো, এসও জিরো, অর্থাৎ এটা মূল বিন্দুগামী হবে। জিরো জিরো, মূল বিন্দু এসও জিরো, টিও জিরো, মূল বিন্দুগামী না, জিরো জিরো। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে, এসটি গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে দুইটা গ্রাফ দেখালাম, একটা হচ্ছে বিটি গ্রাফ, সমান্তরাল রেখা হবে, আর একটা হচ্ছে এসটি গ্রাফ, যেটা তীর্য বা উপরের দিকে উঠে যাবে। এটা হবে তোমার মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? আচ্ছা, এই তাহলে সমবেগটা আমরা দেখালাম। এবার আসো অসমবেগ। অসমবেগ হচ্ছে উল্টা, তোমার যদি সময়ের সাথে সাথে বেগের মানের পরিবর্তন ঘটে, তখন আমরা তাকে বলবো অসমবেগ। অসমবেগ, এখানে এটা লিখছে এইভাবে, যদি ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ ভিন্ন ভিন্ন হয় তবে তাকে অসমবেগ বলে। তাহলে আমরা লিখি, যদি ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ ভিন্ন হয় তবে তাকে অসমবেগ বলে। কি বলে? অসমবেগ বলে। এখন সময়ের সাথে বোঝাচ্ছে যে বেগের মানের পরিবর্তন হচ্ছে। তো তোমরা জানো যে বেগের মানে যে পরিবর্তন হচ্ছে সেটা দুই রকম হতে পারে। দুই রকম, কিরকম? যে বেগ বৃদ্ধি পেতে পারে, বেগ বৃদ্ধি পেতে পারে, এমন হতে পারে যে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বস্তুটি ত্বরণে চলতে থাকে, অর্থাৎ তার ত্বরণ আছে, হ্যাঁ। আচ্ছা, আবার এমন হতে পারে যে বস্তুটির বেগ হ্রাস পেতে পারে। যেমন একটা গাড়িকে আমি ব্রেক করলাম, তাহলে তার গতি ক্রমান্বয়ে হ্রাস পাবে এবং এক সময় শূন্য হয়ে যাবে, বস্তুটি থেমে যাবে। আচ্ছা, তো অর্থাৎ বেগ বৃদ্ধি পেতে পারে, বেগ হ্রাসও পেতে পারে, উভয় কিন্তু অসমবেগ। দুই ক্ষেত্রে আমরা এটা বলে অসমবেগ বলবো, কারণ পরিবর্তন ভিন্ন ভিন্ন হওয়া মানে কি? পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তনে কেমন হতে পারে? বৃদ্ধি পাওয়া অথবা হ্রাস পাওয়া। তাহলে অসমবেগের ক্ষেত্রে আমরা দুইটা এই কেস কনসিডার করতে পারি। এক ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা অসমবেগ, অর্থাৎ অসমবেগ ব্যাখ্যা লিখতে পারি বেগ বৃদ্ধি। আরেকটা আমরা কনসিডার করতে পারি অসমবেগ, ব্যাখ্যা লিখতে পারি বেগ হ্রাস। আচ্ছা, দুইটা কেন বলছি? দুই ক্ষেত্রে আসলে গ্রাফের ধরনটা দুই রকম হবে, এই কারণে আমরা দুইভাবে দেখাবো এটাকে। বইটা আসলে ওইভাবে ব্যাখ্যা করে নেই, তবে তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ। কারণ না তুমি এই যখন গ্রাফ আঁকতে দিবে তুমি তখন আটকে যা পারবা না, হ্যাঁ, বুঝছো? কারণ সমবেগের ক্ষেত্রে একরকম, সরি, বেগ বৃদ্ধির ক্ষেত্রে একরকম হবে, বেগ হ্রাসের ক্ষেত্রে একরকম হবে। আমি দেখাই তার বুঝবে। আচ্ছা, তাহলে আমরা অসমবেগ, বেগ বৃদ্ধি কথা বলতে পারি বেগ বৃদ্ধির ক্ষেত্রে। বেগ বৃদ্ধির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দুইটা গ্রাফ দেখাবো। সমবেগে যেরকম দুইটা গ্রাফ দেখাচ্ছি, একটা হচ্ছে ভিটি বেগ ভার্সাস টাইম, আর একটা দেখাচ্ছি এসটি সরণ ভার্সাস টাইম। এখানেও দুটো দেখাবো, একটা হচ্ছে বেগ ভার্সাস টাইম, আর একটা হচ্ছে সরণ ভার্সাস টাইম। ওকে, তাহলে বেগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা প্রথমে বিটি গ্রাফটা দেখি কেমন হয়। এক্স অক্ষের টি, ওয়াই অক্ষ হচ্ছে ভি। আমাদের সমবেগের ক্ষেত্রে এটা ছিল সমান্তরাল একটা রেখা, যেহেতু বেগ বাড়ে নাই কমে নাই, কিন্তু এখন দেখো বেগ বৃদ্ধি পাচ্ছে, অসমবেগ, এটা অসমবেগ। তো স্বাভাবিক, যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে, এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী একটা সরল রেখা। সময়ের সাথে সাথে বেগটা বাড়তেছে, দেখো এই যে টি যখন জিরো, সে ধরো একটা উদাহরণ দিই, হ্যাঁ, একটা উদাহরণ দিই, একটা গাড়ি থেমে আছে, তার বেগ জিরো, তার বেগ জিরো।
এবার সময় যাচ্ছে, তার গতি বাড়তেছে, অর্থাৎ ত্বরান্বিত হচ্ছে, ত্বরণ আসতে ধর একটা ট্রেনের কথাই বলি, ট্রেন থেমে আছে, বেগ হচ্ছে শূন্য, ট্রেনের গতি ক্রমান্বয়ে বাড়তেছে, হ্যাঁ, অর্থাৎ সময় সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এক্ষেত্রে গ্রাফ হবে এরকম, জিরো থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে ছিল, এরপরে তার ত্বরণ সৃষ্টি হয়েছে, যখনই ত্বরণ সৃষ্টি হয়েছে সেখান থেকে আমি সময়টা হিসাব করলাম, সেক্ষেত্রে কিন্তু এটা মূল বিন্দু করে সরলরেখা হবে না, কারণ টাইম যখন জিরো, তুমি যখন টাইম কাউন্ট করছিলে তখন কিন্তু সে বস্তুটি স্থির ছিল না, বস্তুটি একটা নির্দিষ্ট বেগে গতিশীল ছিল, এরপরে তার গতি আস্তে আস্তে বাড়ছে, যে মুহূর্তে থেকে গতি বাড়ছে সেখান থেকে তুমি সময় কাউন্ট করা শুরু করলাম, সেক্ষেত্রে কিন্তু আদিবেগ জিরো বলা যাবে না, আদিবেগটার একটা নির্দিষ্ট মান সেক্ষেত্রে থাকবে, যেহেতু বস্তুটি গতিশীল ছিল, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা মূল বিন্দুগামী হবে না, হ্যাঁ, একটু উপরে হবে, অর্থাৎ জিরোতে একটা বেগ থাকবে, গ্রাফ হবে এরকম থাকবে, ডট দিয়ে আমি দেখালাম। তাহলে এটাও বেগ বৃদ্ধির ক্ষেত্রে, এটাও বেগ বৃদ্ধির ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এটা কখন হবে, সরি যেটা মূল বিন্দুগামী যখন আদিবেগটা জিরো থাকবে, আর উপরেরটা কখন হবে যখন আদিবেগটা জিরো থাকবে, বুঝছো? আচ্ছা, ওকে, এটা হচ্ছে বেগ বৃদ্ধির ক্ষেত্রে বিটি গ্রাফ। এসটি গ্রাফটা কেমন আমরা একটু দেখি। এসটি গ্রাফটা হবে এই ক্ষেত্রে তোমার, হ্যাঁ, একটা বক্ররেখা হবে, কি হবে, একটা বক্ররেখা হবে, এবং বক্ররেখাটা তোমার, বক্ররেখাও দুই রকম হতে পারে, তোমরা এটা জানার কথা, সেটা হচ্ছে ক্রমান্বয়ে একটা রেখা খাড়া হচ্ছে, ক্রমান্বয়ে বেঁকে খাড়া হচ্ছে, আর একটা হচ্ছে ক্রমান্বয়ে একটা রেখা অনুভূমিক হচ্ছে, অনুভূমিক হচ্ছে, একটা রেখা ক্রমান্বয়ে খাড়া আর একটা ক্রমান্বয়ে অনুভূমিক, তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে এসটি গ্রাফটা হবে বক্ররেখা কোনটা? বক্ররেখা দুই রকম, একটা হচ্ছে ক্রমান্বয়ে খাড়া হওয়া, একটা হচ্ছে ক্রমান্বয়ে অনুভূমিক হওয়া, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে এই ক্ষেত্রে বক্ররেখাটা হবে এসটি গ্রাফের রেখাটা বক্ররেখা, এবং সেটা হবে ক্রমান্বয়ে খাড়া। তোমরা যদি ম্যাথে জ্যামিতিতে সরলরেখা পড়ে থাকো তাহলে ব্যাপারটা বুঝবা, সরলরেখা ডাল বলে একটা কথা আছে, বুঝছো, ডাল বলে একটা কথা আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই এসটি গ্রাফ, অর্থাৎ সরণ বনাম সময় হবে একটা বক্ররেখা, ঠিক আছে, এবং সেটা ক্রমান্বয়ে খাড়া হবে। তাহলে আমরা বুঝলাম যে অসমবেগের ক্ষেত্রে এসটি গ্রাফটা সরলরেখা হবে না, হবে বক্ররেখা, এবং সেটা যদি বেগ বৃদ্ধি পায় অর্থাৎ ত্বরণ থাকে সেক্ষেত্রে বক্ররেখাটা হবে ক্রমান্বয়ে খাড়া, বুঝছো? আচ্ছা, এবার আসো বেগ হ্রাসের ক্ষেত্রে কি হবে। বেগ হ্রাসের ক্ষেত্রে যেটা হবে সেটা আমরা নিচে একটু এঁকে দেখা ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বেগ হ্রাসের ক্ষেত্রে বিটি গ্রাফটা হবে ঠিক এটার উল্টা, এটা যখন উপরের দিকে উঠছে বেগ বৃদ্ধি পেয়েছে, উপরের দিকে উঠে মানে বেগ বৃদ্ধি পাওয়া, আর বেগ হ্রাস মানে নিচের দিকে নামা। তবে এই ক্ষেত্রে আদিবেগ কিন্তু জিরো হওয়ার কোনো সুযোগ নাই, কারণ একটা বস্তুর বেগ যদি না থাকে তাহলে বেগ হ্রাস সম্ভব করতে হবে। একটা বুঝছো, একটা গাড়ি চলেই না, স্থির আছে, হ্যাঁ, এখন তুমি যদি বলো যে আমি এটাকে ব্রেক করে থামাইছি, এটা হলো, গাড়ি তো অলরেডি স্থির আছে, তার গতি নাই, তুমি ব্রেক করলা, কি করলা, কিছু করো না, অর্থাৎ বেগ হ্রাস কখন করবে, যদি তার বেগ থাকে, অর্থাৎ আদিবেগ যদি থাকে তাহলে হ্রাস করবে। যেমন একটা গাড়ি চলতেছে, একটা ট্রেন চলতেছে, তারপর তুমি ব্রেক করে তাকে থামাইলা, তাহলে আদিবেগ কিন্তু এক্ষেত্রে জিরো নয়, কারণ যখন চলতেছিল তার একটা বেগ ছিল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উপর থেকে নিচের দিকে হবে, উপর থেকে নিচের দিকে হবে, অর্থাৎ আদিবেগ জিরো না, আদিবেগ একটা মান থাকবে, যখন থেমে যাবে শেষ বেগ হবে জিরো। দেখো টাইমের সাথে সাথে, সময়ের সাথে সাথে বেগ ক্রমান্বয়ে কি হয়েছে, হ্রাস হয়েছে, তাহলে এটা হচ্ছে বিটি গ্রাফ বেগ হ্রাসের ক্ষেত্রে। এটাও অসমবেগ, এটাও অসমবেগ, উপরেটা হচ্ছে বেগ বৃদ্ধির ক্ষেত্রে, নিচেটা হচ্ছে বেগ হ্রাসের ক্ষেত্রে, এটা হচ্ছে বিটি গ্রাফ। এসটি গ্রাফটা কেমন আমরা একটু দেখি, সরণ ভার্সাস টাইম, এক্স অক্ষে টি, ওয়াই অক্ষে এস। যেহেতু এটা অসমবেগ, বেগ হ্রাসও কিন্তু অসমবেগ, অসমবেগের ক্ষেত্রে এই হবে বক্ররেখা, আমরা বলছি অসমবেগের ক্ষেত্রে হবে বক্ররেখা। তো এই বক্ররেখাটা কেমন হবে, এটা হচ্ছে বেগ হ্রাস, আমি বলছিলাম বেগ হ্রাসের ক্ষেত্রে বক্ররেখাটা হবে ক্রমান্বয়ে খাড়া না, ক্রমান্বয়ে অনুভূমিক, অর্থাৎ এটার উল্টা গ্রাফ হবে, এরকম হবে, বুঝছো? এই দুইটা গ্রাফের মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু, এটা ক্রমান্বয়ে খাড়া হয়ে গেছে, এটা ক্রমান্বয়ে অনুভূমিক হয়েছে, একটা হচ্ছে বেগ বৃদ্ধির ক্ষেত্রে আর একটা বেগ হ্রাসের ক্ষেত্রে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম এখান থেকে, যে অসমবেগের ক্ষেত্রে এসটি গ্রাফ কখনোই সরলরেখা হবে না, হবে বক্ররেখা। বেগ বৃদ্ধির ক্ষেত্রে রেখাটা ক্রমান্বয়ে খাড়া হবে, বেগ হ্রাসের ক্ষেত্রে রেখাটা ক্রমান্বয়ে অনুভূমিক হবে।
এটা লিখে রাখতে পারেন নোট আকারে যে অসমবেগের ক্ষেত্রে যখন বেগ বৃদ্ধি ঘটবে তখন এসটি গ্রাফ বক্ররেখা হবে এবং ক্রমান্বয়ে খাড়া হবে। আর যদি বেগ হ্রাস পায় অর্থাৎ মন্দন থাকে, এসটি গ্রাফটা ক্রমান্বয়ে অনুভূমিক হবে এবং বক্ররেখা হবে। ঠিক আছে? তাহলে এই গ্রাফগুলো তোমরা ভালো করে বুঝে রাখবা। বইতে কিন্তু এই বেগ বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে আলাদা করে দেখাই নেই, জাস্ট একটা দেখাই দিচ্ছি। এছাড়াও দুটোই দেখে দিলাম, আর লাগবে এগুলা। এই তো আমরা মোটামুটি আজকে এ পর্যন্ত থাকুক। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা অন্য কিছু পড়াবো। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।